শেষ হলো মনোনয়নপত্র যাচাই বাছাই। বৈধ ১,৮৪২, বাতিল ৭২৩ জনের নির্বাচন ঘিরে শীঘ্রই যৌথ অভিযান। এই যৌথ বাহিনীর অপারেশনটা যেন ইম্প্যাক্টফুল হয়, ভালো একটা ইম্প্যাক্ট তৈরি করে, মানুষের মাঝে যেন একটা আস্থার পরিবেশ তৈরি করে। দু একদিনের মধ্যে দলের চেয়ারম্যান হতে যাচ্ছেন তারেক রহমান, জানালেন ফখরুল। নির্বাচিত হলে আন্দোলনের শরিকদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি। রাজনৈতিক উদ্দেশ্যে গুমের ঘটনা, প্রধান উপদেষ্টাকে কমিশনের প্রতিবেদন। ১০৩ জনকে গুমের অভিযোগে কাঠগড়ায় জিয়াউল আহসান। কারওয়ান বাজার ও ফার্ম গেটে সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া। আগামী ৩ মাস বন্ধ থাকবে এনইআইআর, জানালো পুলিশ। এবং নিকোলা মাদুরোকে নিউইয়র্কের কারাগারে জিজ্ঞাসাবাদ, বিশ্বজুড়ে মুক্তির আহ্বান। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক কাল। স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩০০ আসনে জমা পড়া মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। যাচাই বাছাই কার্যক্রম শেষে ১,৮৪২ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আর বাতিল হয়েছে ৭২৩ প্রার্থীর। আগামীকাল থেকে ৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে বলে জানিয়েছেন ঢাকা অঞ্চলের রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শেষ হয়েছে। সারা দেশের ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই কার্যক্রম শেষে মনোনয়নপত্র বৈধ এবং বাতিল সংক্রান্ত চূড়ান্ত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যাচাই বাছাইয়ে ঢাকা ১৩ ও ১৫ আসনে মোট ২০টি মনোনয়নের মধ্যে ৮টি বাতিল করা হয়েছে, বৈধতা পেয়েছে ১২টি মনোনয়ন। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ব্রিফিংয়ে এসব তথ্যের পাশাপাশি মনোনয়ন বাতিলের কারণ তুলে ধরেন ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বেসিক্যালি ৫% ভোটারের গরমিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের ৩ বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্র সমূহ বাতিল করা হয়েছে। পাশাপাশি ২ জন প্রার্থীর দলীয় মনোনয়ন সঠিক না থাকার কারণেও বাতিল করা হয়েছে। ইউনুস আলী জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ উভয়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনে। আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে বাতিল বা গ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। প্রথা অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হয়েছে। সেখানে সিসি ও অন্যান্য কমিশনাররা আপিল শুনানি শেষে সিদ্ধান্ত দেবেন। গত ২৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ৩০০ নির্বাচনী এলাকায় মোট ২,৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। শেষ দিনে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার একেএম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার। এদিকে কুড়িগ্রাম ৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার অফিসে উত্তেজনা সৃষ্টি হয়। সারা দেশে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম। চট্টগ্রাম ৯ আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার একেএম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। অন্যদিকে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। হলফনামায় স্বাক্ষর না করাটা গুরুতর, তো সেই হিসাবে আপাতত আমরা আসলে আপনার মনোনয়নপত্র বাতিল করলাম। আপনি আমাদের নকল নিতে পারেন এবং কমিশনে আপনি আপিল দাখিল করতে পারেন।
খুলনার 6টি আসনে ৩৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং 11 জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার দিনাজপুর 5 ও 6 আসনে 15 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, আর 3 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এদিকে কুড়িগ্রাম 3 আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার অফিসে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অন্য কারো মাধ্যমে প্রভাবিত হয়ে অথবা ওনার যে জাস্টিস করার যে ওনার যে ইখতিয়ার ছিল এইটার থেকে উনি সরে গিয়ে উনি যেটা মাইন্ড নিয়েছিলেন উনি সেটা শুধুমাত্র আজকে ঘোষণা করেন। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে 27 জনের মনোনয়ন বৈধ ও 6 জনের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। আমি মনে করি নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচনের যে প্রক্রিয়া সেটা চলছে। যেই 6টি বাতিল করা হয়েছে এর মধ্যে 4টি ছিল স্বতন্ত্র। এই 4টি সহ মোট যে 6টি বাতিল করা হলো তাদের জন্য এটি হতাশ হওয়ার কিছু নেই। এদিকে ফেনী 2 আসনে 5 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও মানিকগঞ্জের 3টি আসনে 9 জনের মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী 11ই জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচন সামনে রেখে সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার এবং নির্বাচন আচরণবিধি বাস্তবায়নই হবে অভিযানের মূল লক্ষ্য। রবিবার কক্সবাজারে এক সভায় এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বাহিনীর অপারেশনটা যেন ইম্প্যাক্টফুল হয়, ভালো একটা ইম্প্যাক্ট তৈরি করে, মানুষের মাঝে যেন একটা আস্থার পরিবেশ তৈরি করে। এই নির্বাচন ভালো হতে হবে, সুষ্ঠু হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, নিরপেক্ষ হতে হবে, নিরাপদ হতে হবে। ক্ষমতায় আসলে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যবসায় নেতাদের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠকে এই কথা জানান তিনি। বিএনপির নেতাদের মধ্যে বৈঠকে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এর আগে জাতীয় প্রেস ক্লাবের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির নেতারা তারেক রহমানের সাথে দেখা করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আগামী 2-1 দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সিলেট থেকেই এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। আমরা 2-1 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশের আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আমরা প্রথম থেকে নির্বাচন চেয়েছি এবং নির্বাচনের পথে থেকেছি, নির্বাচন প্রস্তুতি নিয়েছি এবং আমাদের বিশ্বাস ছিল যে নির্বাচন সঠিক সময় হবে। এবারের ভোট বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল বলেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার বিকেলে গুলশানে কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে অবশ্যই বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেই কারণে আমরা নির্বাচন চাই নাই। আমরা দীর্ঘ 16 বছর ধরে আমরা স্বৈরাচারী সরকার, যেটা পরবর্তীতে ফ্যাসিবাদী সরকারে পরিণত হয়েছিল, সেই সরকারের পতন চেয়েছি, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চেয়েছি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সহায়ক পর্যায়ে রয়েছে বলে মনে করেন সরকারের উপদেষ্টারা। তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কেউ কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, সেসব পাশ কাটিয়ে দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে। আর উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত প্রশাসন।
গুণে হিসেব করলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে আর মাত্র 1 মাস 8 দিন। শেষ হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ, অর্থাৎ নির্বাচন আয়োজনে ব্যস্ত নির্বাচন কমিশন। সরকারের উপদেষ্টারা জানান, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন, যদিও নির্বাচন নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছেই। এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে। যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে। কাজে পরিবেশ গ্রহণযোগ্য না এই কথাটা বলবো না, তবে একটা ন্যারেটিভ বা বলার মতো সুযোগ নেই। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। আমি তো মনে করি যে প্রশাসন এখানে সকল প্রস্তুতি নিচ্ছে। ইন্ডিভিজুয়াল সকলকে আমি যেহেতু চিনি না বলতে পারবো না, কিন্তু ইন জেনারেল আমি দেখছি যে সরকারের তরফ থেকে যে কমিটমেন্ট আছে, ফার্ম কমিটমেন্ট আছে যে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে হয় তার জন্য নিশ্চিত করার জন্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই, তা আবারও পরিষ্কার করলেন তথ্য উপদেষ্টা। দল হিসেবে এই সংগঠনের বিচার কাজ চলছে, অন্যদিকে দেশ নির্বাচনের দ্বার প্রান্তে। এটাও বারবার স্পষ্ট করা হয়েছে যে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে, এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে। কাজে এই প্রশ্ন তো এখন একটা অবান্তর। এই সরকারের মেয়াদেই আগামী 1 মাসের মধ্যে সম্প্রচার অধ্যাদেশ পাশ হওয়ার আশা করছেন তথ্য উপদেষ্টা। অ্যাজ আই সেড, এই প্রসেসটা অনেক লম্বা। আপনাকে একটা আইনের খসড়া করতে হবে, খসড়া একটা করে দেওয়া আছে সংস্কার কমিশনের রিপোর্টে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নির্বাচনের আগ মুহূর্তেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে আছে, এমন উদ্বেগ যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে এনসিপি, জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। রবিবার বিকেলে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এই কথা জানান তিনি। এবং ছাত্রলীগের যারা গুন্ডারা, তাদের কাছে এখনো অবৈধ অস্ত্রগুলো রয়েছে, সেটাকে যে উদ্ধার করা সম্ভবপর হলো না। এই যে হাবিব ভাইয়ের খুনিদেরকে এখনো গ্রেফতার করা সম্ভবপর হলো না। এই পুরো পরিস্থিতিটা একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটাকে আসলে সঠিক রাখতে পারবে কিনা, সেই ব্যাপারগুলোতে আমরা আমাদের কনসার্ন তাদের কাছে আমরা উপস্থাপন করেছি। বাংলাদেশের সংগঠিত বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এমন তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশনের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে। রবিবার যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন কমিশনের সদস্যরা। কমিশন জানায়, মোট 1913টি অভিযোগ তাদের কাছে জমা পড়ে। যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে 287টি অভিযোগ পড়েছে মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে। গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। পরবর্তী শুনানি 8 জানুয়ারি। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ এই মামলার শুনানি করা হয়। জিয়াউল আহসান আওয়ামী লীগ সরকারের আমলে সব গুম খুনের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কোনো ষড়যন্ত্র গুমের বিচার থামাতে পারবে না বলেও জানান তিনি। এছাড়া জুলাই আন্দোলন দমাতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যকার কথোপকথন অডিও অস্বীকার করা হয়েছে। বিদেশি কোনো প্রতিষ্ঠান দিয়ে অডিও পরীক্ষা করার আবেদন জানানো হয়। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 6 জানুয়ারি। আমরা আদালতে বলেছি যে গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু করেছিল বিগত সরকারের আমলে, সবচাইতে নিষ্ঠুরতম, সবচাইতে কুখ্যাত ব্যক্তি হচ্ছে জিয়াউল আহসান, যার হাতে শত শত মানুষ এরকম গুম হয়েছে এবং নিহত হয়েছে, যার অকাট্য প্রমাণাদি প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার NIR পদ্ধতি আগামী 3 মাস বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ। রোববার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সড়ক অবরোধ ও মোবাইল ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর এই কথা জানানো হয়। এদিকে সহপাঠী হত্যার বিচারের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। মোবাইল ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কারওয়ান বাজার এলাকা।
এনইআইআর চালুর প্রতিবাদে ও গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে সার্চ ওয়ারার মোড় অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। যান চলাচল বন্ধ হলে পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সাথে বৈঠক করেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম। ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, শুল্ক কমানোর পরও আন্দোলন দুঃখজনক। আপনারা দেখেছেন যে যেহেতু সাম্প্রতিক সময়ে এনবিআর এর আইন পরিবর্তন হয়েছে, তাই এনবিআর চাইলেই এখন শুল্ক হার কমাতে বা বাড়াতে পারে না। এদিকে সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিলাসপুরের চেরাগালি ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিলাসপুর এলাকার চেরাগালি ব্যাপারী কান্দি এলাকার ইউপি সদস্য নাসির ব্যাপারী ও তাজুল ছৈয়ালের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। শনিবার দিবাগত রাতে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সুন্দরবনে চোরা হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটিকে উদ্ধার করেছে বন বিভাগের বিশেষজ্ঞ দল। এখন বাঘটি খাঁচায় বন্দি করে খুলনা নেওয়া হচ্ছে। এর আগে ট্রানকুলাইজার গান দিয়ে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পুরুষ বাঘটি পূর্ণবয়স্ক। 4-5 দিন ধরে বাঘটি ফাঁদে আটকে ছিল বলে ধারণা করছে বন বিভাগের বিশেষজ্ঞ টিম। বিস্তারিত রিপোর্টে। বাগেরহাটের মোংলার পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের সার্কের খাল এলাকায় চোরা শিকারীদের পাতা হরিণের শিকারের ফাঁদে আটকে পড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে রোববার সকালে উদ্ধার অভিযান শুরু করে বন বিভাগ। ঢাকা থেকে বন বিভাগের একজন ভেটেরিনারি সার্জন আনা হয়। পরে রবিবার বিকেল 3টার দিকে ট্রানকুলাইজার গান দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা। বাঘটির পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। রেস্কিউ টিমটা ঢাকার টিম আছে, ঢাকা থেকে আসলে খুলনা থেকে এবং আমাদের সুন্দরবন পূর্ব বন বিভাগ থেকে আমরা সম্মিলিতভাবে বাঘটাকে ট্রানজিশন করে উদ্ধার করি। বাঘটি বেশ দুর্বল হয়ে পড়ায় প্রথমে তাকে স্যালাইন দেয়া হয়। পরে উৎসুক জনতার ভিড়ের কারণে দ্রুত বাঘটিকে নিয়ে খুলনার দিকে রওনা হন বন বিভাগের কর্মীরা। করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাঘটিকে খুলনার বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাঘটা বেশ কয়েকদিন আগে সম্ভবত আটক করেছিল, যার জন্য খুব দুর্বল হয়ে গেছে। 4-5 দিন ধরে বাঘটি ফাঁদে আটকে ছিল বলে ধারণা বন বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করল সরকার। আগের মুনাফার হার বহাল রাখা হয়েছে। রোববার নতুন মুনাফার হার বাতিল করে পুরনো হার বহাল রাখার প্রজ্ঞাপন জারি করার জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে অনুরোধ করেছে অর্থ বিভাগ। এখন আইআরডি এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। এর ফলে 2025 সালের 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যে হারে মুনাফা পেতেন সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা আগামী 6 মাসও সেই হারেই মুনাফা দেওয়া হবে। গত 28 ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে 2026 সালের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছিল। এতে সাধারণ মধ্যবিত্ত ও সীমিত আয়ের বিনিয়োগকারীরা বিপাকে পড়ে যান। এমন অবস্থায় আগের হারই বহাল রাখা হলো। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেয়া জাতীয় স্বার্থ বিরোধী বলেছেন আনু মোহাম্মদ। চট্টগ্রাম বন্দরের এনসিটি ও লালদিয়ার টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের হাতে ইজারা দেওয়ার যে সিদ্ধান্ত, সেটি জাতীয় স্বার্থ বিরোধী বলেই মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন।
চট্টগ্রাম বন্দরে এনসিটি ও লালদিয়া চর টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের হাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে গেল কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বন্দর বাঁচাও আন্দোলনকারীরা। একই ধারাবাহিকতায় রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, কাজে বন্দর বিদেশিদের হাতে দেওয়ার আর কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের। নির্বাচন তফসিল ঘোষণা করার পর তো তার আরো কোনো অধিকার নাই, এটা নিয়ে কোনো কথাই বলতে পারে। সুতরাং চট্টগ্রাম বন্দর নিয়ে যা কিছু কোনো ধরনের বিদেশি কোম্পানির সাথে কোনো ধরনের চুক্তির কোনো তৎপরতা এখন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান এই অর্থনীতিবিদ। কোনো ধরনের জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি জনগণকে না জানিয়ে অস্বচ্ছতা দিয়ে গোপনীয়তা দিয়ে কোনো ধরনের তৎপরতা চালানো যাবে না, এবং অন্তর্বর্তী সরকার এই ধরনের যে সমস্ত কাজ করেছে এটার জন্য তাদেরকে জবাবদিহির মধ্যে আসতে হবে। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে গেলে তা দেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে বললেন বন্দর বাঁচাও আন্দোলনকারীরা। মংলা এবং মাতার বাড়িতে যদি জাহাজগুলো ওখানে থেকে যায় তাহলে আপনার লালদিয়াতে কম সংখ্যক জাহাজ আসবে এবং লালদিয়া থেকে নিউমোরিংয়ে আরো কম সংখ্যক যাবে। এই পরিস্থিতিতে অনুমান করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা যে তাতে নিউমোরিংটা বাতিল হয়ে যাবে এবং লালদিয়াও ঠিকমতো চলবে না, এবং এই দুইটা শ্বেতহস্তি আমাদের তখন পালতে হবে। আরো বড় হবে যদি আমরা সচেতন না হই, আন্দোলন মুখর না হই। এই মুহূর্তে আন্দোলন মুখর হয়ে এদেরকে বন্ধ করতে হবে, স্তব্ধ করে দিতে হবে, না হলে এটাকে আরো বড় হবে। বিদেশি নয় দেশীয় বিনিয়োগকারীদের হাতে বন্দর নিরাপদ এমন অভিমত তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির আহ্বান জানিয়েছে মালয়েশিয়া, চীন সহ বিশ্বের বহু দেশ। আর এই ইস্যুতে সোমবার জরুরি বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। হামলা ও ফিল্ম স্টাইলে অভিযান চালিয়ে নিকোলা মাদুরোকে সস্ত্রীক বন্দির একদিন পার হলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভেনেজুয়েলা জুড়ে। এরই মধ্যে দেশটির ক্ষমতায় যুক্তরাষ্ট্র থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি কারাকাসের তেলের বাজার নিয়ন্ত্রণের কথাও জানান তিনি। এই অভিযানে আমাদের কোনো খরচ হবে না, কারণ মাটি থেকে যে অর্থ বেরিয়ে আসছে তা খুবই উল্লেখযোগ্য। তেল কোম্পানিগুলো এতে যোগ দেবে, তারা অর্থ ব্যয় করবে। এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাদুরোর ঘনিষ্ঠ ডেলসি রদ্রিগেজ। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমন খবর জানিয়েছে মার্কিন একাধিক গণমাধ্যম। যদিও এর আগে বেশ কয়েকবার মাদক কার্টেলের নেতা হওয়ার কথা অস্বীকার করেছেন মাদুরো। এদিকে মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর পক্ষে বিপক্ষে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্র ছাড়াও অনেক দেশে। এরই মধ্যে মাদুরো তার স্ত্রীকে মুক্তির আহ্বান জানিয়েছে মালয়েশিয়া, চীন সহ বিশ্বের বহু দেশ। ট্রাম্পের ভেনেজুয়েলার আক্রমণকে নির্লজ্জ সাম্রাজ্যবাদ বলে নিন্দা জানান যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। আর সার্বভৌম এক দেশের উপর মার্কিন আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থার পতনের প্রমাণ দেয় বলে মন্তব্য করেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। অন্যদিকে সোমবার এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ভেনেজুয়েলায় মার্কিন এ পদক্ষেপ একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আফরিন মৌ, নিউজ 24। এবার খেলার সংবাদ। বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 5 রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স। সিলেটে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল্লাহর 51, কুশদিল শাহ এর 38 রানে ভর করে স্কোরবোর্ডে 5 উইকেটে 155 রান তোলে রংপুর। ডেভিড মিলার খেলেন 33 রানের ইনিংস। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে 4 উইকেটে 150 রানের বেশি তুলতে পারেনি ঢাকা। মোহাম্মদ মিঠুন খেলেন 56 রানের ইনিংস। গুরবাজের ব্যাট থেকে আসে 31 রান। ম্যাচ সেরা মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে দিনের আরেক ম্যাচে সিলেটের বিপক্ষে 9 উইকেটের জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস।
নিরাপত্তা ইস্যুতে ভারতের টি-20 বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে যায় বাংলাদেশ দল। দিনভর নানা নাটকীয়তা শেষে রবিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।